শুনছেন অজানা সত্যের 134 নম্বর এপিসোড। সঙ্গে রয়েছে আমি রাজর্ষি। আজকের এপিসোডের শুরুতে আমি যেই ঘটনাটি আপনাদেরকে শোনাবো, সেই ঘটনাটি একটি নাম না জানা গ্রামের একটি ভৌতিক কুয়োকে কেন্দ্র করে ঘটা কিছু ঘটনা। একজন মহিলা যার নাম পারুল, তার স্বামী এক রাতে হঠাৎ মারা যায়। তারপরে তার ছেলের সঙ্গে কি ঘটে সেটাই জানতে পারবেন এই ঘটনায়। এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটি রয়েছে, সেই ঘটনাটি বিষয়ে কোনো রকম ব্যাখ্যা আমি দিতে পারবো না, কারণ সেটা সম্পূর্ণটাই একটা স্পয়লার হয়ে যাবে। খুবই অসাধারণ দুটো ঘটনা দিয়ে আজকের এপিসোডটিকে সাজানো হয়েছে। আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লাগবে। বেশ জমিয়ে ঠান্ডা পড়েছে এবং এই ঠান্ডার মধ্যে অজানা সত্য শুনতে কিন্তু সত্যিই ভালো লাগে। তাই এখনও যারা যারা লাইক করেননি, অবশ্যই এপিসোডটিকে লাইক করে দেন, কমেন্ট করে জানান কে কোথা থেকে শুনছেন, কেমন লাগছে অজানা সত্য। এবং চ্যানেলে যদি নতুন থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অল অপশানে প্রেস করে আমাদের অজানা সত্যের সঙ্গে যুক্ত হয়ে যান, কারণ প্রতি বুধবার এবং শনিবার অজানা সত্যের নতুন নতুন ভৌতিক এপিসোড আসতেই থাকে। বেশি কথা না বাড়িয়ে আজকের এপিসোডটিকে শুরু করছি আজকের এপিসোডের প্রথম ঘটনা। ঘটনা যিনি লিখে পাঠিয়েছেন তার নাম বৃথিকা নস্কর। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার দাদা, আমি বৃথিকা নস্কর। আমি নদিয়ার পালপাড়া থেকে বলছি। আমার বয়স এখন 66 বছর। আমি এইসব মেল করা, ফেসবুক এত কিছু বুঝি না, তাই আমি আমার নাতির মাধ্যমে তোমাকে ঘটনা পাঠালাম। আমার অনেক ঘটনা জানা এবং শোনা রয়েছে। মাঝে মধ্যে নাতিকে শোনাই, নাতি শুনতে পছন্দ করে এবং ওর মাধ্যমেই তোমার অজানা সত্য বিষয় আমি জানতে পারি। খুবই ভালো কাজ করছো, সকলকে ঘটনা শোনাচ্ছ, এইভাবেই এগিয়ে চলো। বেশি কথা না বলে শুরু করছি ঘটনা। আমার বাপের বাড়ি একটি গ্রামে, তবে গ্রামটার নাম আমি ব্যক্তিগত কারণে বলতে চাই না। গ্রামটা খুবই ছোট একটি গ্রাম। গ্রামের পাশে ছিল একটি বড় জমি এবং সেই জমির পাশে ছিল একটি বিশাল বড় কুয়ো। সেখান থেকে গ্রামের মানুষেরা জল তুলে নিয়ে বাড়িতে যেত। সেই গ্রামে একটা মেয়ে থাকত, যার নাম ছিল পারুল। জানি না সে এখন জীবিত আছে কিনা, তবে তার সঙ্গে সেই কুয়োতেই এক ভয়ানক ঘটনা ঘটেছে। গ্রামের মানুষজন খুব সকালবেলা বিছানা ছেড়ে উঠত আর মাঠে ঘাটে চাষ করতে যেত, আর তাদের বাড়ির বউ বাচ্চারা মিলে ওই কুয়ো থেকে জল আনতে যেত। পারুল এবং তার ছেলে দুজনে মিলে খুব সকালবেলা সেই কুয়ো থেকে জল আনতে যেত। রাতে যখন স্বামী বাড়ি ফিরতেন, খেয়ে দিয়ে তারা তিনজনে ঘুমিয়ে পড়তেন। দৈনন্দিন জীবনের মতো একদিন সকালবেলা পারুলের স্বামী মাঠে ঘাটে চাষ করতে বেরিয়ে যান এবং পারুল ও তার ছেলে সকালবেলা জল আনতে যায়। যখন রাত হয় তখন পারুলের স্বামী বাড়ি ফেরে এবং তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। মাঝরাত হঠাৎ বৃষ্টি শুরু হয়। এমন একটা সময় পারুল দেখে ঘরের দরজাটা খোলা এবং সেটাও দেখে তার স্বামী পাশে নেই। পারুল অবাক হয় এবং ভাবে, এত রাতে মানুষটা গেল কোথায়। পারুল একটু বাইরের দিকে বেরোয়, তবে কোথাও তার স্বামীকে সে খুঁজে পায় না। ঘুটঘুটে অন্ধকার, বৃষ্টি হচ্ছে। এমন সময় দেখে তার স্বামী ভিজতে ভিজতে কাঁচা রাস্তা দিয়ে বাড়ি ফিরছে। পারুল তাড়াতাড়ি করে তার স্বামীকে বাড়ি নিয়ে যায় এবং প্রশ্ন করে, এত রাতে তুমি ভিজলে কেন? বাইরে কি কারণে গেছিলে? তিনি বলেন তিনি জমি দেখতে গেছিলেন। পারুল অবাক হয়, তবে তার স্বামীকে সে কিছুই বলে না।
তারপর পারুল ভালো করে তার স্বামীর মাথা মুছিয়ে দেয় এবং দুজনে মিলে আবার ঘুমিয়ে পড়ে। যখন সকাল হয় তখন ঘটে এক অদ্ভুত ঘটনা। পারুল দেখে তার স্বামী মারা গেছে। কান্নায় তার বুক ফেটে যায় এবং সে খুব অবাক হয় যে এটা কিভাবে সম্ভব, কাল রাতে তো ঠিকই ছিল। এরপর গ্রামের কৃষকরা মিলে তার স্বামীর দেহ দাহ করে এবং কাজ সুসম্পন্ন করে। কয়েকদিন পারুল খুব কষ্টে থাকে, তবে নিজেকে সামলে সে পুনরায় নতুন করে নিজের জীবনযাপন করা শুরু করে। এরপর থেকে পারুলের ছেলে সেই জমিটাকে দেখতে যেত। এবার আরও একদিন রাতে পারুল এবং তার ছেলে ঘুমাচ্ছিল। হঠাৎ খুব জোরে দরজা খোলার শব্দ পেলে পারুলের ঘুম ভেঙে যায় এবং পারুল দেখে দরজাটা খুলে তার ছেলে হঠাৎ দৌড় লাগালো। পারুল থতমত খেয়ে যায় এবং উঠে তার ছেলের পেছন পেছন দৌড় লাগায়। সামনে ছেলে দৌড়াচ্ছে এবং পিছনে তার মা। পারুল দৌড়াতে দৌড়াতে দেখতে পায় তার ছেলে ধীরে ধীরে সেই বড় কুয়োটির দিকে চলে যাচ্ছে। এমন একটা সময় ছেলেটি যখন সেই কুয়োর সামনে গিয়ে পৌঁছায়, পারুল দেখতে পায় তার ছেলে সেই কুয়োতেই ঝাঁপ দিতে যাচ্ছে। পারুল তাড়াহুড়ো করে নিজের ছেলেকে ধরে এবং তখন পারুল দেখতে পায় তার ছেলে তাকেই ধরে কুয়োতে ফেলার চেষ্টা করছে এবং পারুল দেখে কুয়োতে তার স্বামী জলের ওপর দাঁড়িয়ে রয়েছে। এই দৃশ্য দেখে পারুল খুব ভয় পায়, তার গা হাত পা শিরিয়ে ওঠে এবং সেখানেই সে অজ্ঞান হয়ে যায়। যখন সকাল হয় তখন সে তার প্রতিবেশী সুবলের বাড়িতে নিজেকে আবিষ্কার করে এবং সে উঠে দেখতে পায় তার চারিদিকে সারা গ্রামবাসীরা বসে রয়েছে। সবাই যখন জিজ্ঞেস করে যে তুমি সেই কুয়োর সামনে কেন পড়েছিলে অজ্ঞান হয়ে, সে কোনো কথা না বলে আগে নিজের ছেলেকে খুঁজতে থাকে এবং দেখতে পায় ছেলে তার পাশেই অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। সে সবাইকে সমস্ত ঘটনা খুলে বলে। সকলে মনে করে সেই কুয়ো অভিশপ্ত। কিছু তান্ত্রিককে নিয়ে এসে সেই কুয়োর সামনে পুজো করানো হয় এবং তান্ত্রিকরা একটি চুনের গণ্ডি করে দিয়ে কিছু তন্ত্রমন্ত্র করে তিনি আমাদেরকে জানান এই কুয়ো এখন আর অভিশপ্ত নেই। আসলে এই কুয়োতে এর আগে অনেক মানুষেরা ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, যার কারণে এই কুয়োটা অপবিত্র ছিল। পারুল তখন সঙ্গে সঙ্গে তান্ত্রিককে প্রশ্ন করে, আমার স্বামীকে আমি সেই দিনকে কুয়োতে দেখতে পেয়েছিলাম, তবে কি আমার স্বামীও কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে? তান্ত্রিক তখন বলেন যে হ্যাঁ, তোমার স্বামী কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। পারুল তখন তান্ত্রিককে জানায় তার স্বামী তো সকালবেলা নিজের বিছানাতে শুয়েই মারা গেছেন। তখন তান্ত্রিক বলে, তোমার পাশে যে শুয়েছিল সে তোমার স্বামী ছিল না, সেটা শুধুমাত্রই তোমার স্বামীর দেহ ছিল। এই কথা শুনে পারুলের গা শিরিয়ে ওঠে, তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। পারুল খুব কষ্ট পায়, তবে সে সেই গ্রামটিকে ছেড়ে দেয় এবং নিজের ছেলেকে নিয়ে খুব দূরে চলে যায়। এখন সে কোথায় থাকে তা জানি না, তবে এই ঘটনাটা একটা সত্যি ঘটনা। আশা করছি তোমার ভালো লাগবে রাজর্ষি। ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও। খুবই অসাধারণ একটি ঘটনা আমরা শুনে নিলাম। আপনাকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ আমাদের অজানা সত্যি ঘটনাটি পাঠানোর জন্য। ঘটনাটি পার্সোনালি বলতে গেলে আমার খুবই ক্রিপি লেগেছে এবং খুবই ভয়ের একটি ঘটনা, এবং আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আপনারাও যদি আমাকে ঘটনা পাঠাতে চান তার জন্য আপনারা আমাকে মেইল করে ঘটনা লিখে পাঠাতে পারেন অজানাসত্য15@gmail.com এই মেইল আইডিতে,
এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে অজানার সত্য নামে, সেখানে আপনারা আমাকে ফলো করতে পারেন এবং মেসেজের মাধ্যমে আমার সঙ্গে কথা বলতে পারেন। সমস্ত লিঙ্ক ডেসক্রিপশন বক্সের একদম প্রথমেই দেওয়া রয়েছে। আপনারা ডেসক্রিপশন বক্সটাকে ওপেন করলেই ঘটনা পাঠানোর এবং আমার সঙ্গে যোগাযোগ করার সমস্ত রকম পদ্ধতি পেয়ে যাবেন। তাই ঘটনা থাকলে অবশ্যই পাঠাতে ভুলবেন না। তো এইবার আমরা চলে যাচ্ছি আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি দ্বিতীয় ঘটনা। ঘটনা লিখেছেন মইনুল শেখ। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার দাদা, আমি মইনুল শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি। আশা করছি তুমি ভালো আছো এবং অজানা সত্য পরিবারের সকলে ভালো আছে। সকলকে অসংখ্য পরিমাণে ভালোবাসা জানিয়ে এবং বড়দেরকে প্রণাম জানিয়ে শুরু করছি আমার আজকের ঘটনাটা। ঈদের ছুটিতে কিছুদিন বাড়িতে বসবাস করছিলাম। শহরের যান্ত্রিকতা মুক্ত সময় ভালো যাচ্ছিল। একদিন সন্ধেবেলা এলাকার এক ভাইস্তাকে আমি শিগগিরই আমার সঙ্গে দেখা করতে বললাম। সে আমাকে ফোনে জানালো আধা ঘন্টার মধ্যে সে চলে আসবে। গ্রামের মেঠো পথ ধরে হাঁটছি। চারপাশে শুনশান নীরবতা। মাঝে মাঝে ঝিঝি পোকা ডেকে যাচ্ছে। কোথাও কেউ নেই। গ্রামের মানুষজন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। পরদিন ভোরে উঠতে হবে যে। শহরের মানুষেরা দেরিতে ঘুমাতে যায় এবং ওঠেও দেরিতে। গ্রামে ঠিক তার বিপরীত। আগে ঘুমাতে যায়, আবার সূর্য ওঠার সাথে সাথেই ঘুম থেকে উঠে পড়ে। অনেকটা পথ হাঁটার পর একটা আম গাছের তলায় অনুমান 10-12 বছরের এক ছেলেকে দেখতে পেলাম। অন্ধকারে তার মুখটা দেখা যাচ্ছিল না। জিজ্ঞেস করলাম যে এখানে একা কি করছো, নাম কি তোমার? ছেলেটা ইতস্তত বোধ করে আমাকে বলল, আমাকে নানা দেখা করতে বলেছে, আমার নাম কামরুল। আমি তখন প্রশ্ন করলাম, কোথায় তোমার নানা? হঠাৎ পেছন থেকে চেনা একটি কণ্ঠস্বর আমাকে জিজ্ঞেস করে উঠল, কার সাথে কথা বলছো? পেছনে তাকিয়ে আমি দেখতে পেলাম ভাইস্তা। আমি বললাম, এত দেরি হলো যে? ভাইস্তা তখন বলে ওঠে, দেরি কোথায়, আমি তো 10 মিনিটের মধ্যেই চলে এলাম। ঘড়িতে সময় দেখলাম, আসলেই তো বেশিক্ষণ হয়নি। আমার কাছে মনে হচ্ছিল কয়েক ঘন্টা যাবৎ হাঁটছি। আমি তখন ভাইস্তাকে বললাম, আচ্ছা এই ছেলেটাকে তুমি চেনো? যেই আমি ছেলেটাকে দেখতে গেলাম, দেখি সে আমার পেছনে নেই। ভাইস্তা জানতে চাইল, কোথায় ছেলে? আমি অবাক হয়ে বললাম, এখানেই তো ছিল। ভাইস্তা প্রশ্ন করল, তার নাম কি? আমি বললাম কামরুল। ভাইস্তা আমাকে আবারও একটা প্রশ্ন করল, তুমি ঠিক আছো তো? আমি বললাম, কেন গো? তবে ভাইস্তা আমাকে আর কিছু বলল না। আমাদের গ্রামের পাশে গ্রামেই বড় বোনের বিয়ে হয়েছে। বেড়াতে এসেছিলেন। মা তাকে কিছু দূর এগিয়ে দিতে গিয়ে হঠাৎ একটা ভিড় দেখতে পেলেন ঘন জঙ্গলের কাছে। ভিড় ঠেলে সামনে এগিয়ে একটা 10-12 বছরের ছেলের লাশ দেখতে পেলেন, যার 2 হাত বিচ্ছিন্ন, পেট চিরে নাড়ি বুড়ি বেরিয়ে এসেছে। পাশে একটা লণ্ঠন আর একটা টর্চ লাইট পড়ে আছে। জঙ্গলের পাশে যে বাড়িটা রয়েছে, পুলিশ সেই বাড়িটাতে ঢুকল। জামাল নামের এক কিশোরকে যেই ডাক দিল, সে দৌড়ে পালালো। পুলিশের সন্দেহ রইল যে না, হয়তো এই উক্ত ঘটনায় জড়িত। পুলিশ তাকে গ্রেপ্তার করল। রাস্তার পাশেই ছিল দোকানটা। কামরুল দোকানে বসেছিল। তার নানা কি একটা কাজে পাশেই বাড়িতে গেছিলেন। চলে আসার কথা। এতক্ষণ সে মোবাইলে গেম খেলছিল। জামাল তার সাথে ভাব জমাবার চেষ্টা করছিল। সপ্তাহব্যাপী তার সাথে খেলেছে। আজও খেলার কথা বলে তাকে ডাকল। কামরুল গেম খেলা বন্ধ করে জামালের সাথে গেল। কামরুলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এলাকায় মাইক মারা হলো,
কামরুলের মা বাবা এবং নানা আত্মীয় স্বজনেরা পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজল, তবে কামরুলের হদিশ নেই। রিমান্ডে জামাল সবকিছু স্বীকার করে, কামরুলকে হত্যার লোমহর্ষক বর্ণনা দেয়। ভালুকার একটা হাসপাতালে কয়েকজন ডাক্তারের সঙ্গে তার যোগাযোগ ছিল। ভুলিয়ে ভালিয়ে কামরুলকে ঘন জঙ্গলে নিয়ে যাওয়া হয়। তারপর অজ্ঞান করে তার কিডনি চোখ খুলে নেওয়া হয়। তখন প্রশ্ন করা হলো, হাত কেন কাটা হলো? এর উত্তরে বলল, এটা শিয়াল কুকুরের কাজ হতে পারে। ঘটনাটা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার তাহলে গত রাত্রিরে কার সঙ্গে দেখা হলো, কার সঙ্গে কথা হলো? মাকে এই কথা জিজ্ঞেস করতে গিয়ে আর জিজ্ঞেস করলাম না। এমনিতেই আমার অস্বাভাবিক কাজকর্মে তিনি বিরক্ত হন। এমত অবস্থায় ও কথা পারলে আমাকে পাগল আখ্যা দিয়ে বসবেন। দাদা, ঘটনাটি এখানেই শেষ হয়। ঘটনাটি আমার শোনা একটি ঘটনা, তাই তোমাকে লিখে পাঠালাম। এবার তুমিই বিচার করো, সেই দিন কার সঙ্গে দেখা হয়েছিল তার। সবথেকে আশ্চর্য করার মতো বিষয় এটা, যেই কামরুলের মৃত্যু অনেক আগেই ঘটে গেছে, সেই কামরুলের সঙ্গেই এই ঘটনার মুখ্য চরিত্রের দেখা হয়েছে। পরবর্তীতে যখন ভাইস্তা চলে আসে, তখন সেই কামরুলকে আর খুঁজে পাওয়া যায় না। কোথায় সেই ছেলে? যখন ভাইস্তা সমস্ত ঘটনা সেই ব্যক্তিকে খুলে বলে, তিনি অবাক হয়ে যান। সত্যিই তো, তাহলে এতক্ষণ ধরে কার সঙ্গে কথা হচ্ছিল তার? ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানান। আমার তো আজকের এপিসোডের দুটো ঘটনায় বেশ জমজমাট লেগেছে এবং আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি করে শেয়ার করে দেবেন। চলে যাচ্ছি আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন প্রতনু ব্যানার্জি, আমাদের সঙ্গে রয়েছেন পিয়ালি বসাক, স্বপ্না বজাল, কমেন্ট করেছেন চুমকি ঘোষ, মিঠু চ্যাটার্জি, বিশ্বজিৎ দাস, অমিত ভট্টাচার্য, গীতা গোস্বাম, অদ্রিজা সেন, রূপা দাস, একে একে, তানিয়া মল্লিক, আমাদের সঙ্গে রয়েছেন পল্লবী চক্রবর্তী, কমেন্ট করেছেন মঞ্জু, কমেন্ট করেছেন ইন্দ্রাণী দাস, কমেন্ট করেছেন স্নেহা দত্ত। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে। দেখা হবে আবার 135 নম্বর এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।